সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব বিএনপি কি সেই পুরনো রাজনীতির পথেই হাঁটছে? কারণ বিএনপির আওয়ামী লীগকে ব্যান করার যে অধ্যাদেশ সেটাকে আইনে পরিণত করা। যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপি জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে, তখন কিন্তু বিএনপি থেকে প্রকাশ্যে এর বিরোধিতা করা হয়েছিল। বিএনপি থেকে বারবার বলা হয়েছিল, আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না। কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব যদি অপরাধ করে সেটার বিচার চাই। ইভেন ইলেকশনের আগে টাইম ম্যাগাজিনকে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না। কিন্তু তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা যে অধ্যাদেশ সেটাকে আইনে পরিণত করে দিলেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধই থাকলো। তাহলে তো বিএনপি তার কথা রাখলো না, তাদের অবস্থান থেকে পুরো সরে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দল নিষিদ্ধ করা বা সেই রাজনীতিতেই থেকে যাওয়া, এটার ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যতে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কি কোনো ভালো কিছু বয়ে আনবে? এক কথায় উত্তর হচ্ছে, এটা কোনো ভালো কিছু বয়ে আনবে না। কারণ আপনি যখন কাউকে নিষিদ্ধ করবেন, সে যখন আবার রাজনীতিতে আসার সুযোগ পাবে, সে কিন্তু প্রথমেই আপনাকে নিষিদ্ধ করে দিবে। দেখেন, এই নিষিদ্ধ করার রাজনীতি আওয়ামী লীগই চালু করেছিল, এটা সত্য কথা। 2013 সালের দিকে তারা প্রথমে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে দেয়। এরপর জামাতে ইসলামীকে আর ইলেকশন করতে দেয়নি। তাদের দল হিসেবে সরাসরি নিষিদ্ধ না করলেও তাদের টোটালি কোনো কার্যক্রম করতে দিত না। তার ফলাফল তো আওয়ামী লীগের জন্য ভয়াবহ হয়েছে। এখন বিএনপির নেতৃত্বের অনুধাবন করা উচিত যে এই নিষিদ্ধের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কিনা, এটা একটা নিষিদ্ধের রাজনীতির কালচার চালু করে দিবে কিনা। এ প্রসঙ্গে একটা কথা বলা হয় যে বাংলাদেশে দল নিষিদ্ধের যে রাজনীতি, এটা প্রথমে বঙ্গবন্ধু করেছিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করেন তখন রাজনৈতিক দলগুলো অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এটা মনে রাখা দরকার যে তখন আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তখন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ নামে নতুন একটা দল গঠন করা হয়েছিল, যেটা সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার একটা সিস্টেমে চলবে। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা কিন্তু একটা দলই থাকে, যেমন চায়নায় রয়েছে। তো তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেন, আবার একটা গণতান্ত্রিক কাঠামোয় দেশ প্রত্যাবর্তন করে। আমাদের যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটায় কিন্তু প্রত্যাশাটা ভিন্ন তৈরি হয়েছিল। আওয়ামী লীগের দীর্ঘদিন জোর করে ক্ষমতায় থাকা, ভুয়া নির্বাচন করে ক্ষমতায় থাকা বা এক ধরনের স্বৈর শাসন করা, সেটা থেকে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল সেটাই কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের রূপ নেয়। এখন এই গণ অভ্যুত্থানের পর মানুষের ভিতর কিন্তু একটা খুব উচ্চ প্রত্যাশা জেগেছিল, না আমাদের দেশে হয়তো এখন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশ একটা ভালো দিকে যাবে। যার জন্য সমাজের সর্বস্তর থেকে সংস্কারের একটা দাবি কিন্তু তখন ওঠে এবং এই সংস্কারের অনেক প্রস্তাবনা, যেটা জুলাই সনদ নামে পরিচিত, সেটা কিন্তু ডক্টর ইউনূসের সরকার করে গেছে। কিন্তু বর্তমান যে পার্লামেন্ট, সেটা যদি এই সংস্কার প্রস্তাবনাগুলো যদি অ্যাপ্রুভ না করে, তাহলে তো কোনো সংস্কার সম্ভব নয়। এবং ইতিমধ্যে 16টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে এবং জুলাই সনদ অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের নেতা থাকা বা সংসদীয় স্থায়ী কমিটিগুলোর নেতৃত্বে বিরোধী দল থাকা, এই যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, সেগুলোর কোনো কিছুই কিন্তু বাস্তবায়নের এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাহলে এখন একটা প্রশ্ন আসছে, এই সংস্কার কি আদৌ হবে, না সেই পুরনো রাজনীতিতে বাংলাদেশ চলবে? আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।